গণমাধ্যম কর্মীদের মানববন্ধন, জড়িতদের বিচার দাবি। এটা কি ধরনের একটা ট্রেন্ড তৈরি হয়েছে যে সময় অসময়ে তারা সাংবাদিকদের পিটাবে এবং তারপরে পদোন্নতি নেবে। যুক্তরাষ্ট্রে অভিবাসন সীমিত করতে ট্রাম্পের নির্বাহী আদেশ জারি, শঙ্কায় লাখো বাংলাদেশি। আমন্ত্রণ নিউজ 24-এ, শুনছিলেন সিলনটি শিরোনাম। আপনাদের সাথে আছি নুসরাত হক। অটো ইগনিশন ও ব্রাশ বার্নার দ্বারা তৈরি আরএফএল গ্যাস স্টোভ, রান্নাঘরের সবার প্রেম। পুরো খবর। নির্বাচন কমিশন পুনর্গঠনে প্রত্যেক রাজনৈতিক দলের কাছ থেকে 5 জন করে নাম নেবে সার্চ কমিটি। প্রথম দিনের বৈঠক শেষে একথা জানান মন্ত্রিপরিষদ সচিব। এর আগে সকাল 11টার দিকে হাইকোর্টের জাজেস লাউঞ্জে বসে এই বৈঠক, চলে দুপুর 1:15 পর্যন্ত। 10 কার্যদিবসের মধ্যে নির্বাচন কমিশন গঠনের জন্য যোগ্য ব্যক্তিদের নামের তালিকা রাষ্ট্রপতিকে দেবেন সার্চ কমিটি। প্রধান নির্বাচন কমিশনার ছাড়াও 4 জন নির্বাচন কমিশনারের প্রতিটি পদের জন্য 2 জনের নাম প্রস্তাব করবেন তারা। গত 25 জানুয়ারি নতুন নির্বাচন কমিশন গঠনে আপিল বিভাগের বিচারপতি সৈয়দ মাহমুদের নেতৃত্বে 6 সদস্যের কমিটি হচ্ছে। অনুরোধ থাকবে 5টি করে নাম। হাইকোর্ট থেকে সরাসরি যোগ দিচ্ছেন আশিকিন প্রিন্স। প্রিন্স, প্রথম দিনের বৈঠকে কি কি বিষয় নিয়ে আলোচনা হলো? নুসরাত, বেলা 11টার দিকে সার্চ কমিটি বৈঠক শুরু হয় এবং কিছুক্ষণ আগে সেই বৈঠকটি শেষ হয়েছে এবং সেই বৈঠক নিয়ে মন্ত্রী পরিষদ সচিব তিনি কিন্তু একটি সংবাদ সম্মেলন করেছেন এবং তিনি বলেছেন যে মূলত আজকে এই কমিটি তাদের যে কর্মপদ্ধতি রয়েছে, কর্মপরিকল্পনা রয়েছে, সেই বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে, অর্থাৎ কোন পদ্ধতিতে তারা নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির কাছে নাম প্রস্তাবগুলো পাঠাবেন। এবং একই সঙ্গে এই কমিটি আজকে দুটি সিদ্ধান্ত নিয়েছে, যার একটি হচ্ছে আগামী 31 তারিখের মধ্যে যেসব রাজনৈতিক দল রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে অংশ নিয়েছিলেন তারা নির্বাচন কমিশন গঠনে 5টি নাম প্রস্তাব করবেন এবং এই কমিটির পক্ষ থেকে তাদের কাছে চিঠি যাবে এবং সেই চিঠির প্রত্যুত্তরে তারা 5 জনের নাম তারা এই কমিটির কাছে সুপারিশ করবেন। এবং আরেকটি সিদ্ধান্ত যেটি হচ্ছে আগামী 30 তারিখ অর্থাৎ সোমবার দেশের 12 জন বিশিষ্ট নাগরিকের সঙ্গে বৈঠকে বসবে সার্চ কমিটি। এবং আপনাকে জানিয়ে রাখি যে 12 জন বিশিষ্ট নাগরিক কথা বলা হয়েছে সার্চ কমিটির পক্ষ থেকে, তার মধ্যে রয়েছেন সাবেক বিচারপতি আব্দুর রশিদ, প্রফেসর AK আজাদ, প্রফেসর সিরাজুল ইসলাম চৌধুরী, SM ফায়েজ, সুলতানা কামাল, ATM শামসুল হুদা যিনি সাবেক নির্বাচন কমিশনার ছিলেন, সোহল হুসাইন সাখাওয়াত হোসেন, নির্বাচন বিশেষজ্ঞ তোফায়েল ইসলাম, বদিউল আলম মজুমদার, আবুল কাশেম ফজলুল হক এবং নুরুল হুদা। এই 12 জন বিশিষ্ট নাগরিকের সঙ্গে তারা বৈঠক করবেন আগামী 30 জানুয়ারি। এবং এই বৈঠকে নিয়ে আসলে যারা সার্চ কমিটির সদস্য ছিলেন তারা কিন্তু বিস্তারিত কোনো কথা বলেননি আমাদের সঙ্গে, শুধু এতটুকুই বলেছেন যে বৈঠকটি ভালো হয়েছে এবং তারা ভালো একটি নির্বাচন কমিশন গঠনের সুপারিশ করতে পারবেন বলে এই কমিটির সদস্যরা আমাদের জানিয়েছেন। নুসরাত, ধন্যবাদ। আশিকিন প্রিন্স আমাদের সাথে যোগ দিয়েছিলেন হাইকোর্ট থেকে। সার্চ কমিটির কাছে বিএনপি নতুন করে কিছু আশা করে না, এই মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে নির্বাচন কমিশনারদের বাছাই করতে পারলে জনগণের প্রত্যাশা পূরণ হতে পারে। সকালে যুব দলের নতুন কমিটির সদস্যদের সাথে নিয়ে বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে এসে মির্জা ফখরুল বলেন, সার্চ কমিটি দেখে হতাশ হয়েছে জাতি, তাদের কাছে ভালো কিছু প্রত্যাশা করা যায় না। বলেন, সার্চ কমিটি গঠনের জাতিসংঘ উদ্যোগটি ফল হতে পারত, এ ধরনের উদ্যোগ অতীতে ভালো ফল দেয়নি বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। পার্টি হিসেবে আমরা এখন নতুন করে কোনো আশা দেখতে পাচ্ছি না। এখন জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন তারা যদি ঘটাতে পারেন তাহলে আমরা মনে করব যে তারা দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে কিছু কাজ করেছেন। আমি জানি না তারা কি করবেন, তবে আমরা খুব বেশি আশাবাদী নই। নির্বাচন ও কমিশন গঠনকে কেন্দ্র করে আবারও কূটনৈতিক তৎপরতা।
তবে অভ্যন্তরীণ বিষয়ে বিদেশি হস্তক্ষেপ কাম্য নয় বলে মনে করেন বিশেষজ্ঞরা। তাদের মতে নির্বাচন ইস্যুতে আন্তর্জাতিক সম্প্রদায়ের যুক্ত হওয়া দেশের জন্য লজ্জার। তবে সুষ্ঠু নির্বাচনের জন্য শক্তিশালী কমিশন গঠন না করলে বিদেশিরা আরও সুযোগ পাবে বলেও মনে করেন তারা। আহসান হিমেলের রিপোর্ট। নির্বাচন কমিশন পুনর্গঠন ইস্যুতে সার্চ কমিটি নিয়ে বিতর্ক জমে উঠতেই ফের আলোচনায় কূটনৈতিক তৎপরতা। দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে আবারও আন্তর্জাতিক সম্প্রদায়ের যুক্ত হওয়ার বিষয়টিকে কিভাবে দেখছেন বিশ্লেষকরা? সাবেক এই নির্বাচন কমিশনারের মতে একটি দেশের নির্বাচন পদ্ধতি বা গণতন্ত্রের চর্চা কেমন হবে সেটি নির্ধারণ করবে সে দেশের মানুষ। তাতে আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপ গ্রহণযোগ্য নয়। নির্বাচন তো আমাদের নিজস্ব ব্যাপার, এতে বাইরের কোনো রাষ্ট্র বা রাষ্ট্র যেটা ইউএনও যেটা বলা হয় জাতিসংঘের কেউ তারা আলাপ আলোচনা করতে পারেন কিভাবে এটাকে আরো ভালো করা যায় সেটা নিয়ে আলাপ, কিন্তু মধ্যস্থতার প্রশ্নই উঠে না। এই বাম রাজনৈতিক নেতাও মনে করেন অভ্যন্তরীণ বিষয়ে বিদেশিদের হস্তক্ষেপ দেশ ও রাজনীতির জন্য চরম লজ্জা ও অপমানজনক। জাতিসংঘের পক্ষ থেকে আমাদের দেশে ভূমিকা পালন করার জন্য যে প্রস্তাব হাজির করা হয়েছে সেটা আমাদের দেশের জন্য মোটেই সম্মানজনক না এবং কিছুটা অপমানজনক। দশম সংসদ নির্বাচন নিয়ে উদ্ভূত জটিল রাজনৈতিক পরিস্থিতি বিদেশিদের নাক গলানোর সুযোগ করে দিয়েছে। এবারও তারা সেই সুযোগই নিতে চায়। তাই বিশেষজ্ঞরা মনে করেন সুষ্ঠু নির্বাচনের জন্য সবার আগে দরকার নিরপেক্ষ ও শক্তিশালী নির্বাচন কমিশন গঠন। আওয়ামী লীগ এবং বিএনপি তারা নির্বাচনকে যেভাবে প্রহসনে পরিণত করেছে সেটা আজকে বিদেশি নানা শক্তি এবং আন্তর্জাতিক সংস্থাকে আমাদের দেশের উপরে খবরদারি এবং মাতবরি করার কথা প্রস্তাব করার মতো দুঃসাহসের একটা পটভূমি তৈরি করেছে। গণতন্ত্রের কারণে, দেশের মঙ্গলের কারণে ভালো নির্বাচন কমিশন অবশ্যই করতে হবে। আগামী ফেব্রুয়ারিতে দায়িত্ব নেবে নতুন নির্বাচন কমিশন, যাদের অধীনেই অনুষ্ঠিত হবে একাদশ সংসদ নির্বাচন। আহসান হিমেল, চ্যানেল 24, ঢাকা। ইউরোপিয়ান প্রযুক্তিতে তৈরি আনোয়ারের A1 পাইপ মাটির 1200 ফুটের বেশি গভীর পর্যন্ত চাপ নিতে সক্ষম। বছরের পর বছর পার, নো টেনশন। আনোয়ারের A1 বোরিং পাইপ, চাপের বাপ। আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের নির্মাণ কৌশল যেন অনুসরণীয় হয় এমন প্রযুক্তি ব্যবহার করতে হবে। চট্টগ্রামে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অফ বাংলাদেশ IEBর 57তম কনভেনশনে একথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন উন্নয়ন কৌশল হবে দেশীয় ও স্থানীয় পদ্ধতিতে, কিন্তু মান হতে হবে আন্তর্জাতিক। প্রয়োজনে আন্তর্জাতিক ক্ষেত্রে অভিজ্ঞতা অর্জন করতে হবে। অনুষ্ঠান শেষে বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 4 দিনের এই কনভেনশনে বাংলাদেশ ছাড়াও যোগ দিয়েছেন ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার প্রতিনিধিরা। উন্নয়ন কর্মকাণ্ডের বাস্তবায়নে জাতিপিতার দেখানো কৌশল, সেই কৌশলটাই আমরা অনুসরণ করতে চাই। এ সম্পর্কে তিনি বলেছেন কোড উন্নয়ন কৌশল হবে দেশীয় কিংবা স্থানীয় পদ্ধতি, কিন্তু মান হবে আন্তর্জাতিক। শুধু আন্তর্জাতিক পর্যায়ে না, যেমন আন্তর্জাতিক ক্ষেত্রেও লোকে আমাদেরকে অনুসরণ করে সেই কথাটা মাথায় রেখেই আপনাদের উদ্ভাবন করতে হবে। পুলিশের হাতে সাংবাদিক লাঞ্ছিতের প্রতিবাদে মানববন্ধন করেছেন গণমাধ্যম কর্মীরা। সকাল 11টায় শাহবাগে এই কর্মসূচি শুরু হয়। এতে গণমাধ্যম কর্মীরা জানান সাংবাদিক পিটিয়ে পদোন্নতির অপসংস্কৃতি বন্ধ করতে হবে, বিচার করতে হবে জড়িত পুলিশ সদস্যদের। একই সাথে সাংবাদিক পেটানোর ঘটনাকে ধাক্কাধাক্কি বলে দেয়া স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য প্রত্যাহারের দাবিও জানান তারা। তাদের অভিযোগ এমন বক্তব্য জড়িতদের বিরুদ্ধে তদন্তে নেতিবাচক প্রভাব ফেলবে। গেল 26 জানুয়ারি শাহবাগে সুন্দরবন রক্ষার দাবিতে চলা হরতালের সংবাদ সংগ্রহ করতে গিয়ে পুলিশের হামলার শিকার হন ATN নিউজের প্রতিবেদক ও ক্যামেরা পার্সন। এটা কি ধরনের একটা ট্রেন্ড তৈরি হয়েছে যে সময় অসময়ে তারা সাংবাদিকদের পিটাবে এবং তারপরে পদোন্নতি নেবে। তাদের পদোন্নতি নেওয়ার এই ব্যবস্থাটা কি একটু বন্ধ করা যায়? তদন্ত কমিটিতে যারা শাস্তি পাবে তাদেরকে শাস্তি দিন। যদি শাস্তি না দেন তাহলে আমরা আগামীতে সিদ্ধান্ত নেব আমরা পুলিশের সংবাদ পরিবেশন করব কি করব। যে বন্ধু
থানায় গিয়ে নির্যাতন করার পরে বলবে যে রাস্তায় হাঁটতে গিয়ে দুই বন্ধুর গায়ে ধাক্কা লেগেছে। আমি আজকের এই সমাবেশ থেকে অনুরোধ জানাবো স্বরাষ্ট্রমন্ত্রীকে তার মন্তব্য প্রত্যাহার করবার জন্যে। টেকো নুডলস, সময়ে অসময়ে সব সময়। বরিশালে এক স্কুল ছাত্রকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সকাল 11টার দিকে নগরীর পরেশ সাগর মাঠে এ ঘটনা ঘটে। প্রধান শিক্ষক জানান, সকালে শহীদ আব্দুর রব শের নিয়ামত সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে স্কুলটির 10ম শ্রেণীর শিক্ষার্থী হৃদয়ের উপর হামলা চালায় দুর্বৃত্তরা। বাধা দিতে গিয়ে তাদের হামলায় আহত হন আরও 3 জন। পরে তাকে উদ্ধার করে শেরে বাংলা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসকরা জানান হৃদয়ের মৃত্যু হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। একটা বিরতি নিচ্ছি, ফিরছে কিছুক্ষণ পর। আবার আমন্ত্রণ, দেখছেন নিউজ 24। চট্টগ্রামের দেওয়ান বাজারে গতকালের বিস্ফোরণে দগ্ধ 4 জনের মধ্যে 2 জন মারা গেছেন। চিকিৎসাধীন অবস্থায় মধ্যরাতে মৃত্যু হয় তাদের। নিহতরা হলেন দাদি সমুদা খাতুন ও তার নাতনি তনিমা আফরিন ইফতি। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা জানান, শরীরের 25% পুড়ে যাওয়া আরিফুল ইসলামকে ঢাকা মেডিকেলে বার্ন ইউনিটে নেওয়া হয়েছে। শুক্রবার ভোরে পশ্চিম বাকুলিয়ায় একটি ভবনের 3য় তলায় ওই বিস্ফোরণ হয়। গাইবান্ধার কুন্দের পাড়ায় স্কুলে আগুন দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ করেছেন শিক্ষক শিক্ষার্থীরা। এছাড়া ঘটনাস্থল পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ মাহবুব আরা বেগম গিনি। সকাল থেকে শুরু হওয়া বিক্ষোভ কর্মসূচি চলে দুপুর পর্যন্ত। এতে স্থানীয় জনপ্রতিনিধি ছাড়াও স্কুল পরিচালনা পর্ষদের সদস্যরা উপস্থিত আছেন। সভায় বক্তারা স্কুলটিকে নতুন করে চালুর দাবি জানান। একই সাথে যারা আগুন দিয়েছে তাদের শাস্তিরও দাবি জানানো হয়। এ ঘটনায় গেল রাতে স্কুলের প্রধান শিক্ষক আসাদুজ্জামান একটি নাশকতার মামলা করেন। আসামি করা হয়েছে অজ্ঞাত কয়েকজনকে। গত বৃহস্পতিবার রাতে গণ উন্নয়ন একাডেমি মাধ্যমিক বিদ্যালয়ে আগুন দেয় দুর্বৃত্তরা। তেত্রিশ ক্রেডিট পয়েন্ট বাতিলের দাবিতে অবস্থান ধর্মঘট পালন করছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সকাল 9টায় রুয়েট শহীদ মিনারের সামনে এই কর্মসূচি শুরু করেন তারা। তাদের দাবি, বাংলাদেশের আর কোনো বিশ্ববিদ্যালয়ে এই নিয়ম চালু নেই। মাত্র কয়েক ক্রেডিটের জন্য শিক্ষার্থীদের মানসিক চাপ বাড়ছে। তবে প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে, এই আন্দোলন নীতি নৈতিকতার দিক থেকে যৌক্তিক নয়। এদিকে ছাত্রীদের আবাসনের দাবিতে বিক্ষোভ করছে রংপুর মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটের শিক্ষার্থীরা। সকাল 9টায় ক্যাম্পাসে বিক্ষোভ শুরু করেন তারা। তাদের দাবি, ভর্তির সময় আবাসন সুবিধা দেওয়ার কথা থাকলেও গত 3 বছরে তা বাস্তবায়ন হয়নি। সময় হলো আরেকটি বিরতি, ফিরছি কিছুক্ষণ পর। দেখছেন নিউজ 24। জানাবো দেশের বাইরের খবর। যুক্তরাষ্ট্রে অভিবাসন সীমিত করতে নির্বাহী আদেশ জারি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে সিরিয়া, ইরাক সহ 6টি দেশের নাগরিকদের দেশটিতে প্রবেশে 3 মাসের জন্য স্থগিতাদেশ দেওয়া হয়েছে। পেন্টাগনে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী জেমস মেটিসের শপথের পর এই নির্বাহী আদেশে সই করেন ডোনাল্ড ট্রাম্প। এর আগে শুক্রবার এক টিভি সাক্ষাৎকারে ট্রাম্প জানান, 6টি মুসলিম দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশাধিকার আটকাবেন তিনি। তবে সিরিয়ার খ্রিস্টানদের প্রবেশে অগ্রাধিকার দেওয়া হবে। নতুন এই নির্বাহী আদেশে শরণার্থী নেয়ার প্রকল্পে 4 মাসের স্থগিতাদেশ দেওয়া হয়েছে। এছাড়া সাক্ষাৎকার ছাড়া ভিসার মেয়াদ বাড়ানোতেও জারি হয়েছে স্থগিতাদেশ। ট্রাম্পের নির্বাহী আদেশ জারির পর শঙ্কায় আছেন যুক্তরাষ্ট্রের অভিবাসীরা। বিশেষ করে ওবামার আমলে বৈধতা পাওয়া 50 লাখ অভিবাসী, যাদের 1 লাখ বাংলাদেশি। ধারণা করা হচ্ছে এদের সবাইকে যুক্তরাষ্ট্র থেকে বের করে দেওয়া হতে পারে। মানবাধিকার কর্মীরা বলছেন, ট্রাম্পের এ ধরনের পদক্ষেপ নিষ্ঠুরতা। এ দৃশ্য নিত্যদিনের। উন্নত জীবনের আশায় গড়ে প্রতিদিনই মেক্সিকো সীমান্ত দিয়ে যুক্তরাষ্ট্রে আসছেন বিভিন্ন দেশের অবৈধ অভিবাসীরা। 2.5 দশকে মেক্সিকো সীমান্তে প্রাণ গেছে 6,000-এরও বেশি অভিবাসীর। তারপরও থামছে না এই স্রোত। গড়ে বছরে এ পথে যুক্তরাষ্ট্রে ঢোকেন প্রায় 1.5 লাখ মানুষ।
যে তালিকায় আছেন অনেক বাংলাদেশীয়। অবশ্য অবৈধ অভিবাসী তাড়াতে ট্রাম্পের নির্বাহী আদেশ জারির পর পাল্টে গেছে দৃশ্যপট। লাতিন আমেরিকার দেশ গুয়াতেমালা থেকে 70 দিন আগে রওনা হয়ে মেক্সিকো সীমান্তে পৌঁছেছেন 12 অভিবাসীর এই দলটি। সীমান্ত রক্ষীদের কড়াকড়িতে যুক্তরাষ্ট্রে ঢুকতে পারছেন না তারা। এখন কি করব, কোথায় যাব কিছুই জানি না। অপেক্ষা করব, ঢুকতে না পারি তবে ঘরে ফিরে যাব। 32 কোটি মানুষের দেশ যুক্তরাষ্ট্রে বৈধ কাগজপত্র ছাড়া রয়েছেন প্রায় 1 কোটি 10 লাখ অবৈধ অভিবাসী। ধারণা করা হচ্ছে ট্রাম্পের আদেশ কার্যকর হলে বহিষ্কৃত হবেন ওবামা আমলে বৈধতা পাওয়া 50 লাখেরও বেশি অভিবাসী, যাদের 1 লাখই বাংলাদেশি। চলতি মাসে যুক্তরাষ্ট্রে ঢুকেছেন এমন অভিবাসীরাও আছেন আতঙ্কে। সবচেয়ে বেশি আতঙ্কে মার্কিন মুসলিম অভিবাসীরা। ট্রাম্প খুবই ভয়াবহ পদক্ষেপ নিয়েছেন। তার উদ্যোগ মার্কিন সমাজে স্পষ্ট বিভাজন তৈরি করবে। কেবলমাত্র মুসলিম হওয়ার কারণে বহিষ্কৃত হতে হবে অনেককে, যা ভবিষ্যতে আরো কঠিন সমস্যা তৈরি করবে যুক্তরাষ্ট্র জুড়ে। তহবিল কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বেশি অবৈধ অভিবাসী থাকা নিউ ইয়র্ক, ক্যালিফোর্নিয়া, সান ফ্রান্সিসকো সহ বেশ কয়েকটি রাজ্যে। তবে ট্রাম্পের নীতি না মানার ঘোষণা দিয়েছেন কয়েকজন রাজ্য মেয়র। ট্রাম্পের এসব নীতিকে নিষ্ঠুর আখ্যা দিয়েছে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। As Donald Trump has said, he has to be president for all. নিরাপত্তার কথা বলে তিনি শরণার্থীদের প্রবেশ বন্ধ করে দিতে চান। এটি নিষ্ঠুর ও অর্থহীন সিদ্ধান্ত ছাড়া আর কি হতে পারে? That's not the American way. That's not what international human rights law requires. পূর্ণাঙ্গ অভিবাসন আইন প্রণয়ন এবং সীমান্ত দেয়াল নির্মাণের জন্য কংগ্রেসের অনুমোদন প্রয়োজন। ট্রাম্পের নির্বাহী আদেশ বাস্তবায়নে কংগ্রেস কি পদক্ষেপ নেয় তা নিয়েই উদ্বিগ্ন অবৈধ অভিবাসীরা। শাকিল মাহমুদ, চ্যানেল 24। চীনে শুরু হয়েছে বর্ষবরণ। মূলত এটি বসন্ত উৎসব। চীনা ক্যালেন্ডারে বসন্ত দিয়ে শুরু হয় নতুন বছর। শনিবার ভোর থেকেই তাই মন্দিরে ভিড় করেছেন সাধারণ মানুষ। সুখ, সমৃদ্ধি ও শান্তি কামনায় চলছে পূজা অর্চনা। এর আগে শুক্রবার রাতে জমকালো এক অনুষ্ঠানের আয়োজন করে রাষ্ট্রীয় টেলিভিশন। 4.5 ঘন্টার